সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশায় আমি গোপাল চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক, চরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী, বাগেরহাট, চিতলমারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 4 সেপ্টেম্বর। এই 4 সেপ্টেম্বরে ঘটে যাওয়া কিছু ঘটনাগুলি দেশ বিদেশে আমি তোমাদের সামনে তুলে ধরব। 1942 সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজে যাত্রা শুরু করেন। 1866 সালের আজকের দিনে হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল। 1825 খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজির জন্ম হয়েছিল। 1890 সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক এস ওয়াজিদ আলীর জন্ম হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, 1928 সালের আজকের দিনে কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমির আলীর মৃত্যু হয়েছিল। 2011 সালের আজকের দিনে বাংলাদেশি সঙ্গীত শিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক অজিত রায়ের মৃত্যু হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষেপে কিছু ঘটনাবলী তোমাদের সামনে তুলে ধরলাম। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে নিম গাছ এই প্রবন্ধটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। লেখক বনফুল, যার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমি সেই নিম গাছ গল্পটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তা নিম গাছ এই গল্পটি নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আমরা কবি বা লেখক সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেব। আমরা আগে বলেছি বনফুল, যার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, তিনি বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালের 19শে জুলাই জন্মগ্রহণ করেন। তার জন্ম হচ্ছে 1899 সাল। 1899 সালে তিনি 19শে জুলাই সেই বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তার পিতা ছিল একজন ডাক্তার, সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি স্কুল থেকে 1928 সালে ম্যাট্রিক, হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করেন। মেডিকেল অফিসার হিসেবে তার চাকরি জীবন শুরু হয়। তো এই মেডিকেল অফিসার হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের যেমন কর্মজীবন শুরু হয়েছিল, তেমনি 1918 সালে তিনি শনিবারের চিঠিতে ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে তিনি প্রবেশ করেন। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধা পাতা গল্প লিখতেন। গল্পগুলোর আকারে অক্ষুদ্র, অথচ এর বক্তব্য ছিল অনেক বেশি, অনেক তাৎপর্যপূর্ণ। এই ছিল বনফুলের সংক্ষিপ্ত পরিচয়। এবং তার যে উল্লেখযোগ্য যে গল্প গ্রন্থ, তার মধ্যে রয়েছে বনফুলের গল্প। বনফুলের গল্প, তারপর হচ্ছে বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামী, তন্নি, উর্মিমালা, দুর্বীর ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, বাস্তব জীবনে এই বনফুল মুখোপাধ্যায় বা বলাইচাঁদ মুখোপাধ্যায় বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্পে, উপন্যাসে নিপুণভাবে তিনি প্রকাশিত করেছেন।
চিত্রিত করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন এই প্রতিভাধর কবি। এই বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। 1979 সাল। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এই ছিল তার সংক্ষিপ্ত পরিচয়। আমরা এবার তার রচিত যে ছোট গল্পটি নিম গাছ, যে গল্পটি আছে সেটি নিয়ে কথা বলব। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে তার জীবন এবং তার যে কর্ম পরিধি বা কর্মক্ষেত্র সেখানে আমরা দেখেছি যে তিনি প্রবাসী পত্রিকায় এক পাতা আধা পাতার গল্প লিখতেন, কিন্তু গল্পগুলো আকারে ক্ষুদ্র ছিল, পরিধি ক্ষুদ্র থাকলেও তার বক্তব্য ছিল অনেক বিশাল, অনেক তাৎপর্যপূর্ণ। এই এক পাতা আধা পাতার গল্পের মধ্যে আজকের আমাদের যে গল্পটি সেটিও কিন্তু অতি ক্ষুদ্র ছোট্ট একটি গল্প। এই গল্পের মধ্যে কবি বলতে চেয়েছেন যা, সেটা আমি তোমাদের সামনে বলবো। তার আগে আমি গল্পটি একটু সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেউ শালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো শিলে পিষছে, কেউ বা ভাবছে গরম তেলে খোসা ঘোষ ভাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের একটি মহাবজ্ঞার্থ মহা ঔষধ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবয় কখনো দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসা পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, কেটো না থাক, কেটো না, কাটে না কিন্তু যত্ন করে না। আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন লোক এলো, মুগ্ধ দৃষ্টি চেয়ে রইল নিম গাছটার দিকে। ছাল তুলল না, পাতা ছিল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলের বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশে, যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে। বাহ, খানিকক্ষণ থেকে চলে গেল। কবিরাজ নয় কবি, নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। কারণ ইতিমধ্যে মাটির অনেক ভিতরে তার শিকড় চলে গেছে। বাড়ির পেছনে আর আবর্জনা স্তূপের মধ্যে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কি এক দশা। এই ছিল কিন্তু বনফুলের সেই গল্পটি, নিম গাছ। শিক্ষার্থীবৃন্দ, নিম গাছ একটি অতি পরিচিত আমাদের কাছে একটি নিম গাছ, যেটি অযত্নে অবহেলায় বাড়ির আশেপাশে এগুলো গজিয়ে থাকে। কিন্তু এই নিম গাছ যে কত উপকারী, এর যে কত ঔষধি গুণ রয়েছে সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং তার মধ্য দিয়ে তিনি আমাদের সামাজিক যে অবস্থান, সামাজিক যে অবক্ষয়, সমাজের যে চিত্র, তিনি তার একটি ম্যাজিক বাক্যের মধ্য দিয়ে তিনি কিন্তু তা প্রকাশ করেছেন এই গল্পে। সে ম্যাজিক বাক্যটি হচ্ছে শেষ যে বাক্যটি, যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। যে নিম গাছটা, যে নতুন লোকটি এসেছিল, যে মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়েছিল, তাকে প্রশংসা করেছিল, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, সেই অচেনা লোকটি সেই নিম গাছটি সেই অচেনা লোকটির সাথে চলে যেতে চেয়েছিল, কিন্তু পারল না। কারণ ইতিমধ্যে মাটির গভীরে অনেক দূর পর্যন্ত তার শিকড় চলে গেছে, তাই সে ইচ্ছে থাকা সত্ত্বেও চলে যেতে পারল না। শিক্ষার্থীবৃন্দ,
এই গাছের, এই নিম গাছের গল্পের মধ্য দিয়ে কবি যে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন, আমি সেটি বলবো তোমাদের। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক যে বিপুল বক্তব্য উপস্থাপনের দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। কারণ নিম গাছের বর্ণনা তিনি দিয়েছেন যে এর পাতা, এর বাকল, এর ছাল সবগুলো আমাদের কাজে লাগে। কারণ কোষ চুলকানি মহা ঔষধ, এটি গরম তেলে ভেজে এটি খাওয়া যায়। তারপরে কচি ডালপালাগুলো চিবানো যায়, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসা করে পঞ্চমুখ, অর্থাৎ সমস্ত কিছুতে নিম গাছ উপকারী। অথচ এটি আবর্জনা স্তূপের মধ্যে পড়ে থেকে কেউ আমরা তাকে যত্ন করি না। তাই বলছেন যে নিম গাছের বর্ণনা কবি যেমন, লেখক যেমন দিয়েছেন, যে পাতা, বাকল, ছাল, ছায়া ইত্যাদির বাহ্যিক যে উপকারিতা কবিতার বর্ণনা করেছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ তার প্রাত্যহিক প্রয়োজন নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু এই গাছের সামান্য আমরা কেউ যত্ন নিই না। কবিরাজরা প্রশংসা করে, সাধারণ মানুষ তার প্রাত্যহিক কাজ বা প্রাত্যহিক প্রয়োজন মিটায়, অথচ আমরা তার কোনো যত্ন নিই না। সে আমাদের এত উপকার করছে, কিন্তু আমরা কেউ তার খেয়াল করি না। আমরা কেউ কেউ তার শান বাঁধিয়ে দেয়, কিন্তু সে আবর্জনা তৈরি করে। নিম গাছের ভালো লাগে ওই লোকটিকে, যে লোকটি এসেছিল, যে নিম গাছ মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়েছিল, নিম গাছের ভালো লেগেছিল বলে সে তার সাথে চলে যেতে চেয়েছিল, কিন্তু মাটির গভীরে তার শিকড় অনেক দূর চলে গেছে, গাছটি যেতে পারে না, আসলে গাছ তো চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। এই গল্পের যে ম্যাজিক বাক্য আমি আগে বলেছি, সেটি হল শেষ বাক্যটি, যেখানে লেখক জুড়ে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান, যে ওকে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার একই দশা। অর্থাৎ নিম গাছের গল্পে বাড়ির যে লক্ষ্মী বউটি যে ইচ্ছে হয়েছিল যে অদ্ভুত রকমের লক্ষ্মীর সঙ্গে চলে যাওয়া, কিন্তু সংসার তাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে তার কেটে বেরোনোর সামর্থ্য এই লক্ষ্মী বউটি নাই। যে লক্ষ্মী বউটি গৃহকর্মে এত নিপুণা, সবার যার যা প্রয়োজন সংসারের সবকিছু সে মিটাচ্ছে, স্বামী স্ত্রী সংসার, পুত্র পরিজন, সবার প্রয়োজন মিটাচ্ছে লক্ষ্মী বউটি। সবাই প্রশংসা করছে, অথচ তার খোঁজ কেউ নিচ্ছে না। তার যে আত্মমর্যাদা আছে, তার যে সম্মান আছে, সেদিকে কারো কোনো খেয়াল নেই। সেজন্য সংসারের বন্ধনে নিম গাছের মতো, নিম গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে চলে গেছে, তেমনি এই লক্ষ্মী বউটি সংসারের জন্য এত কিছু করেছে, যার সংসারের স্নেহ, মায়া, মমতার বন্ধনে সে নিজেকে এমন ভাবে বেঁধে ফেলেছে যে সে এই মায়ের বাঁধন সে ছিন্ন করার সামর্থ্য তার নেই। অথচ এই সংসারে তার কোনো মূল্যায়ন নেই। সংসারে এত কিছু করছে, কিন্তু সংসারে তার কোনো মূল্যায়ন নেই। সবার প্রয়োজন মেটানোর পরেও কারো সামান্যতম মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ। কে ব্যর্থ? এই পাশের বাড়ির এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটি। যেমন ব্যর্থ নিম গাছটি, সে সবার প্রয়োজন মেটাচ্ছে, কিন্তু কেউ তার দিকে তার যত্ন নিচ্ছে না, তার উপকার স্বীকার করছে না। নিজেকে উজাড় করেও সে সংসারে অবহেলিত। কে? এই লক্ষ্মী বউটি। যেমন অবহেলিত নিম গাছটি আবর্জনা স্তূপের মধ্যে সে দাঁড়িয়ে থাকে, ইচ্ছে করে চলে যেতে পারে না, সবার প্রয়োজন মেটাচ্ছে, কেউ তার যত্ন নিচ্ছে না। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল
বনফুল রচিত নিম গাছ গল্পের যে মূল বিষয়বস্তু আমি সেটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা বাড়িতে বসে আরো ভালো করে গল্পটি পড়বে, অনুধাবন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।